তুই একেবারে ভালো হয়ে গেছিস বুঝেছিস, বাবাকে পাঠিয়ে দিবি আমার কাছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মা কি বাড়িতে আছেন না স্কুলে পড়াতে গেছেন? না, আজ তো স্কুলের ছুটি। কেন বলো তো? মার নামে একটা পার্সেল ছিল ডাক্তারবাবু। পার্সেল? হ্যাঁ, ওই তো সমুদ্রের ধারে বসে আছি। মা মা। ও কি হলি না? হ্যাঁ মা। কি খবর? নমস্কার মা, আপনার একটা পার্সেল আছে মা। ও তাই নাকি? লাগেনি তো? জানতাম লাগবে না। শোনো, তোমাকে আবার সামনের মঙ্গলবার এসে একটা ইনজেকশন নিয়ে যেতে হবে। আমি সে ও সখা। সব গল্পেই একজন নায়ক থাকে, তবে আমার গল্পের নায়কটি একেবারেই অসাধারণ। তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল লখনৌতে। এই হচ্ছে বড় ইমামবাড়া। 1784 সালে অযোধ্যার শেষ নবাব আসাফউদ্দৌলা ইরান থেকে স্থপতি আনিয়ে এটা তৈরি করিয়েছিলেন। তার নাম কাইফুদ্দৌলা। এই সৌধ মুঘল, ইরান ও পারসিক স্থাপত্য শিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ। তোমরা সুধাদির লেকটা শুনে স্বয়ং আসাফউদ্দৌলা না কবর থেকে উঠে আসেন। এখানে এসে মনে হচ্ছে ইতিহাসে সব কিছু ম্লান করে দিয়ে একটি জিনিস উজ্জ্বল হয়ে উঠেছে, সেটা হচ্ছে মানুষের ভোগ আর তৃষ্ণা। বাপরে বাপ,
প্রচেষ্টার যেন আর শেষ নেই। কারেক্ট। মানুষের জীবন আর কতদিনে? নবাব ওয়াজেদ আলী শাহ জানতেন মানুষকে ভালোবাসতে, জীবনকে ভালোবাসতে। বাঁদরগুলো আমার খেতে গেল কেন? ওরে কামড়াবে নাকি? এই কামড়ানি কে আয়? দেখ ভদ্রমহলের দিকে বাঁদরগুলো কিরকম এগিয়ে আসছে। কত দেখি না চলে গেল ভাই। ওঠো, কপালটা কেটে গেছে। কপালটা তো বড্ড বেশি কেটে গেছে। এখন কি করা যায়? আমার তো মনে হয় যে আপনার এখনই একটা এটিএস নিয়ে নেওয়া উচিত। কি রে প্রশান্ত, এরকম একটা ব্যাপারের পরে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে আসতে পারেন, সব ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আপনারা যদি একটু হেল্প করেন তাহলে। চলুন। চলুন। আমার বন্ধু ডক্টর প্রশান্ত রায়। আমি একজন ডাক্তার, আমার নাম সুজিত দত্ত। নমস্কার। এবং আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড, তাই প্রপার গাইডেন্স দিয়ে আমার জাত ভাইয়ের দেশকে বেড়াতে নিয়ে এসেছি, মাধুরের দেশে। তো আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ বস। আমি কিন্তু চার কথা বলে এসেছি। খুব ভালো। খুব চাপ হয়ে গেছে। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের পরিচয়টা? আমি সুধা সান্যাল, ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি প্রফেসর। আচ্ছা। আর এরা আমার আন্ডারে মুঘল আর্কিটেক্টের উপর রিসার্চ করছে, তাই এদের নিয়ে এসেছিলাম হিস্টোরিক্যাল প্লেস গুলো চাক্ষুষ দেখাতে। রমা সেন, নমস্কার। বীণা মুখার্জি, নমস্কার। আর এর নাম চন্দ্রানী রায়। নমস্কার। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ, তোমরা এসে বসো। চন্দ্রানীর কিন্তু আরো একটা পরিচয় আছে। তোমার কি হচ্ছে কি? বাহ, যার যার গুণটা বলতে হবে না। একজন লেখিকা, খুব বিখ্যাত না হলে একেবারে অখ্যাত নয়, অনেকগুলো কবিতাও লিখেছে আর শান্তিনিক পাবলিশ নভেলও আছে। প্রশান্ত, আচ্ছা ভাবি চল পালাই। কেন পালাবেন কেন? কিছু মনে করবেন না, আমি ওই লেখিকাদের একটু বেরিয়েছি। কারণটা জানতে পারি কি? লেখিকারা সাধারণত এই মেয়ে চরিত্রগুলোকে মহিমসি করতে গিয়ে এই পুরুষ চরিত্রগুলোকে কিরকম কিরকম কি বলবো, মানে কিরকম খাটো করে ফেলে, বুঝলেন? ওই জন্য আমি লেখিকাদের লেখাটাকে বিশেষ পড়ি না। আমি কিন্তু আপনার সব বই পড়েছি, এমনকি আপনার লেটেস্ট উপন্যাসটাও পড়েছি। কিন্তু কি কাণ্ড বলুন তো, এমন একটা দেখবার মতো জায়গা, এখানে কিনা বাঁদরের উৎপাত। কত সময় কত মেয়ে তো সাংঘাতিক বিপদে পড়তে পারে। এই উৎপাত হালে শুরু হয়েছে। এখানকার একটা রিসার্চ ইনস্টিটিউটের জন্য ওখান থেকে একটা বাঁদর ধরে নিয়ে গেছিল, তারপর থেকে হঠাৎ এই অবস্থা। আর মজা দেখেছেন, বেশি বেশি মেয়েদেরই অ্যাটাক করে। তাই নাকি? কিন্তু কেন বলুন তো? বলবো না তো বলতে হবে না। হ্যাঁ বলুন না। এই দেখুন, আমি স্পষ্ট কথা বলি বলে লোকে আমাকে দুর্মুখ বলে। খুব মিথ্যে বলেন। হ্যাঁ, কিছু বললেন? না, কিছু না। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রশান্তর কথা অনুযায়ী যেটি ধরা পড়েছে সেটি একটি বাঁদরি। এখন বুঝে নিন মেয়েদের দেখলেই কেন অ্যাটাক করে। কি মিন করছেন? ঠিক পরিষ্কার হলো না তো? রিপ্লেস করতে হবে না। কি বলছি যে মেসুমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে। কেন দেরি হওয়ার কারণ? কারণ তো একটাই বাবা, একে সুন্দরী তাই লেখি। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন? দুজন দুদিক থেকে সমান তালে প্রেম চালিয়ে যাবো। একজন এগিয়ে যাচ্ছে দেখলে একজন পিছিয়ে আসবে। তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা, 3 উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলে, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, সালা ওটাই।
এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র প্রাসাদে দুটাও শ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মিলেছে তার। তাজমহলের শুভ্র প্রাসাদে দুটাও শ্রুকার, একটি যেন শ্বেত কমল পাপড়ি মিলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর যে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে আজ স্বর্গ এসেছে নামি। বাহ, গান গাওয়ার পক্ষে সময় এবং পরিবেশ দুটোই বেশ ভালো, কিন্তু জায়গাটা বিশেষ সুবিধের নয়। কেন? আমাদের খুঁজে পেতে আপনাদের খুব অসুবিধা হলো বুঝি? মোটেই না, মোটেই না। যা উদাত্ত কণ্ঠে গান ধরেছিলেন তাতে তাতে আমার মনে হয় যে আপনাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ভালো। আপনাদের তাড়া থেকে আপনারা যান, আমরা যাব যাবেন না? না। কিন্তু আপনার সুললিত কণ্ঠের গানে চারিদিকে বেশ একটা সাড়া জাগে, চোখ থাকলে দেখতে পেলেন। ওদিকে তাকিয়ে দেখুন, দেখুন দেখুন, এদিকে তাকিয়ে দেখুন। মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা মোটেই নিরাপদ নয়। কি দরকার হয় প্রশান্ত আমাদের এর মধ্যে মাথা গলাবার? উনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ উনি গান গেয়ে সবাইকে বেশ ভালোভাবে উৎসাহিত করে তুলবেন, তাহলে আমাদের কি দরকার? তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সত্যি তো এই ছেলেগুলো তখন থেকে এমন হাঁ করে চেয়ে আছে, যত বলছি যে অন্ধকার হয়ে আসছে, তা যদি কিছুতেই আমার কথা কানে তোলে। নাও, এসো এসো এসো, চলো চলো তোমরা। বেশ জমিয়ে চায়ের অর্ডার দিন তো, মানে তার সঙ্গে কিছু খাবার টাবার হলে ভালো হয়। কি হচ্ছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে ভাই, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। বেশ, তো আপনারা বসুন, চায়ের অর্ডারটা দিয়ে আসছি। না না, এসব ঝামেলা করতে হবে না। না না, এতে ঝামেলা কি আছে? আপনাদের সঙ্গে পেয়ে কতখানি বল ভরসা পেয়েছি বলুন। তার জন্য থ্যাংকস টু আওয়ার পূর্বপুরুষ, পূর্বপুরুষ? যাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হলো। ডারউইন থিওরি অনুযায়ী ওরাই তো আমাদের পূর্বপুরুষ। তা বটে। আপনারা বসুন, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। প্রশান্ত বস বস। আরে আসুন 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 আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের উপর ওরকম রেগে গেলেন কেন বলুন তো? রেগে জেগেছি বুঝলেন কি করে? বাবা, যা এখানে অ্যাটিটিউড নিয়ে আছেন না, যে কোনো লোক দেখলে বুঝতে পারবে।
কি বুঝতে পারছো? আপনার ধারণা হয়েছে যে আপনাকে মিথ্যে ভয় দেখে আমরা ওখান থেকে টেনে নিয়ে এসেছি, আর সেই আগে আপনি আমাদের অ্যাভয়েড করার জন্য এই 5 মিনিটের রাস্তা আমাদের সঙ্গে পায়ে হেঁটে না এসে টাঙায় করে আসতে চাইছিলেন। এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে এগুলো সব কেটে ফেলে বসে আছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, নাচ কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন। নেই নাচ নাচ, খান খান। আরে খান খান, এখনো রেগে রয়েছেন, খান খান। প্রশান্ত প্রশান্ত, হাত লাগা হাত লাগা। আমার এই বন্ধুটির আবার একটু বেশি চক্ষু লজ্জা। নে আসো না। তা ভদ্রলোকেদের সুযোগ খুলে থাকা ভালো। হ্যাঁ তা ভালো তা ভালো। প্রশান্ত, সেদিনকে সেই খবরটা বলতে যেটা কাগজে বেরিয়েছিল, তাহলে বুঝবেন যেটা যতটা আমাকে অবস্থা মনে করছেন আমি ঠিক ততটা না। কি খবর? খবরটা দিন 15 আগে বেরিয়েছিল। কলকাতা থেকে 2টি ছাত্রী এসেছিল, তারপর তারা নিখোঁজ হয়ে যায়। ওই আজ আপনারা যেখানে বসেছিলেন সেই জায়গাটা থেকে। ওদের সঙ্গে এখানকার 2-3 জন ছাত্র ছিল। তারপর 3 দিন পর তাদের পাত্তা পাওয়া গেল। হসপিটাল গেটের সামনে হাফ ডেড অবস্থায় পড়ে আছে। আর কি অবস্থায় পাওয়া গেছিল সেটা শুনবেন নাকি? দোহাই আপনাকে আর বর্ণনা করতে হবে একটু মন দাও। না। না 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 কোনো একটুখানি। আপনাকে describe করতে হবে না। না কথা বলেন না। আচ্ছা, মিহির কিরণ চৌধুরী আপনার দাদা মশাই? আরে বাপরে বাপ, উনি তো বিরাট নাম করা কবি। আর প্রশান্ত তো তার একজন বিরাট ভক্ত। এই সেদিনও কি যেন একটা বই পড়ছিল, কি যেন বইটা রে? বলছিল, হ্যাঁ মানে আমি তো ওর সব বই পড়েছি। তুই কোন বইটার কথা বলছিস বলতো? আরে বাবা, ওই তো ওই রাজপথে আসবার আগে যে বইটা পড়ছিলি, কি নামটা বল না। ও, রুদ্রাবৃত বেদনা, ওটাই তো দাদুর লেটেস্ট সিরিজ। হ্যাঁ হ্যাঁ, রৌদ্র বেদনা। একদিকে যেমন রৌদ্রের জ্বালা, অন্যদিকে বেদনার ঘনঘোর ঘটা। শুনুন, একদিন কিন্তু ওর সঙ্গে আলাপ করতে আপনাদের বাড়ি চলে যাবো। হ্যাঁ নিশ্চয়ই আসবেন। আপনারা ওর কবিতা পড়তে ভালোবাসেন শুনলে দাদু ভীষণ খুশি হবে। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করে আমরাও খুব খুশি হব। কি বল প্রশান্ত? অযোধ্যার প্রথম নবাব বাদশাহ গাজীউদ্দিন এটা তৈরি করেছিলেন। তার 3 জন বেগমের কবরের উপরে এই শাহনাজাব গড়ে উঠেছে। বুঝতে পেরেছো, আমাদেরও সঙ্গে সঙ্গে কবর হচ্ছে। হ্যাঁ, কি বললে? ও একটা ভালো কথা। কলকাতা ফেরার রিজার্ভেশনে কি হলো? হ্যাঁ প্রশান্ত, লাকিলি পরশু 6 জনের রিজার্ভেশন একসঙ্গে পাওয়া গেছে। লাকিলি ফাকিলি কিছু নয়, অনেক চেষ্টা করে জিনিসটা করা গেল, ওই আর কি। যে করে হোক বাবা, পাওয়া তো গেছে। হ্যাঁ আমি যাই, ওদের বলে আসি। বলে আর এটা কি হলো? কেন? একদিকে রৌদ্রের প্রখর জাল আর অন্যদিকে বেদনার ঘোর ঘন ঘটার মধ্যে দিয়ে ঘটনাটা যেদিকে এগুচ্ছে সেটাকে আরেকটা এগিয়ে তো হলো বন্ধু। কোন দিকে যাবি, ওদিকে না এদিকে? দাদু, উনি না তোমার সব লেখা পড়েছেন, এমনকি তোমার লেটেস্ট রৌদ্রাবৃত বেদনা সেটাও উনি করেছেন। শুধু পড়েছে? কি বলছেন আপনি? আপনার সমস্ত কবিতা ওর মুখস্থ। আর ওই যে সেটা কি শোনাচ্ছিল বলতো? ওই যে পোর্শনটা তোর খুব ভালো লাগে, আর বল না। তাই নাকি? বলো তো। আমার তো আপনার ওই স্ট্যান্ডটা খুব ভালো লাগে। কোনটা? সূর্য দগ্ধ চেতনার অভিশপ্ত ব্যথার আড়ালে বিদীর্ণ হৃদয়ে পায় অমৃত আনন্দের স্বাদ। আলোর মহিমা যত নিষ্প্রদীপ আধারে হারালে অন্ধ আঁখি খুঁজে ফেরে কোথা আছে পূর্ণিমা চাঁদ। বেদনায় আছে সুখ, তৃপ্তি আর আনন্দ আছে, দুঃখ ব্যথা প্রিয়তায় চিরদিনই মানুষের কাছে। যতদিন সভ্যতা আছে কবিতার মৃত্যু নেই। ভেবেছিলাম আমরা বুঝি শেষ হয়ে গেছি, কিন্তু না, দেখছি কারো না কারোর মনে আমরা আজও বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ, চলো ভাইয়া, এত নতুন কবিতা লিখেছি, তোমার নিশ্চয়ই ভালো লাগে। এসো, শুনবে এসো। চপ বাবা, এই যে বুমেরাং হয়ে গেল। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ প্রশান্ত বাবু বাংলা সাহিত্য খুব ভালোবাসেন না? হ্যাঁ, তাই তো প্রমাণ করে দিয়ে গেল। সেদিন কথা দিতে পারে এলেন না? আসছেন আমাকে তো ওই রাস্তায় আটকে গেলাম। কেন প্রশান্ত আসেন? হ্যাঁ, তারা এসেছিলেন। বসুন না। হ্যাঁ।
ওই তো শুনলাম যে রাস্তায় একটি ছেলে নাকি গাড়ি চাপা পড়েছিল। তা তাকে নিয়ে আপনার হাসপাতালে দৌড়বার কি ছিল? না, আমার অবশ্য দৌড়বার কিছুই ছিল না, তবে একটা ছেলেকে দেখলাম যে রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝখানে ছটফট করছে। ভাবছিলাম যে ছেলেটা বাঁচবে কি মরবে, এই ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছে গেলাম। তা বাঁচল না মারা গেল? না, বাঁচলো, কিন্তু আমার হাতে এলে আমি ওকে ঠিক মেরে ফেলতাম। তার মানে এই আবার কি কথা? খুব স্পষ্ট সত্যি কথা, দুটো হাত গেছে, একটা পা গেছে, দুটো রিপ গেছে। গরিব, খেটে খাওয়া ছেলে, এইভাবে ওকে বাঁচিয়ে রেখে কষ্ট করার কোনো মানে হয়? তাই বলে আপনার হাতে থাকে আপনি ওকে খুন করতেন? বরং বলুন যে ওকে আমি আজীবন চরম যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতাম। আপনি খুন কেন বলছেন? কি দেখছেন? এসব ব্যাপারে আমার কনসাস খুব ক্লিয়ার। অদ্ভুত বুদ্ধি আপনার। সেইটা মনে হওয়াই খুব স্বাভাবিক। কি জানেন, আমার যুক্তি ঠিক সব সময় সবার সঙ্গে মেলে না। ঠিক আছে, এখন চট করে আরেক কাপ গরম কফি পাওয়া যাবে? কি ভাবছেন কি? না কিছু না, আপনি বসুন, আমি আসছি। তাহলে মেসোমশাই কি ঠিক করলেন? প্রশান্ত কি শেষ পর্যন্ত সোনার মেডেল গলায় ঝুলিয়ে 2 টাকা ভিজিটে নারী সেবা ডাক্তার হবে? না না না, তা কেন? বিলেতটা ঘুরে আসুক। বিলেতি জায়গা যেখানেই যাক কর্তা বাবু, দাদাবাবু বিয়েটা আগে সেরে দিন। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে, বিলেত যাবার আগেই বিয়েটা সেরে দিই। বিয়ে নিয়ে কেন শুধু শুধু মাথা ঘামাচ্ছ বাবা? তোমাকে তো আমি বলেছি, বিলেত যদি যেতেই হয় সুধীর আর আমি একসঙ্গে যাব। তা তো যাবে, তোমরা হচ্ছে মানিক জোর, কবে আর সঙ্গ ছাড়া হয়েছে। তা যেখানেই যাও বাবু, বিয়েটা তোমাদের করে যেতে হবে। কীর্তিবাস, তোমার সন্ধানে জমজ কোনো পাত্রী আছে না? হ্যাঁ, বাজে কথা ছাড় বাবা, সুধীর না গেলে আমি কিন্তু সত্যি বিলেত যাবো না। প্রশান্ত, আমি তো তোমাকে একবারও বলিনি তোমার একা যেতে হবে। সুধীরও যাবে তোমার সঙ্গে? আচ্ছা মেসোমশাই, আপনিও কি ওর সঙ্গে খেপে উঠলেন? আপনার অসুস্থ শরীর, এখন সব সময় একজনের আপনার সঙ্গে থাকা উচিত। আপনি ওকে একে পাঠানোর ব্যবস্থা করুন তো। তা নয় হলো, কিন্তু ওর বিয়ের ব্যাপারটা। ওটা কোনো প্রবলেম নয় মেসোমশাই, ওটা আমার উপর ছেড়ে দিন, তো আমি দেখছি। তুই কি দেখবি? দেখবো তো আমি, যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি হয়। তোর এই নতুন উপন্যাসটা পড়লাম চন্দ্রা। আচ্ছা, ট্র্যাজেডির দিকে তোর এত ঝোঁক কেন? জীবনের দুঃখ কষ্ট লেগেই আছে, নতুন করে তাকে আবার জাগিয়ে তোলবার কি দরকার? Because our sweetest songs are those that tell of saddest thoughts. আর তাছাড়া দেখো দাদা, তোমাদের মতো কবির মুখে ওসব কথা মানায় না। কেন? তোমরা তো মানুষের থেকে জল এনে যেমন একটা নিষ্ঠুর আনন্দ পাও। হ্যাঁ, ওই চোখের জলই সৃষ্টি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য। আর তোমাদের আধুনিক সাহিত্য খালি কথার ফুলঝুরি আর ভাষার কারচুপি। ও সাহিত্য টিকবে না বাপ। চন্দ্রা, প্রশান্ত এসেছে রে, তাই নাকি? এসেছে। দাদা তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, না না না, তোমাকে এক্ষুনি এই বুড়োর কাছে আসতে হবে না, তুমি অনেকক্ষণ এখানে থাকো। যাও। তোমার খুব হিংসা হচ্ছে। তো হচ্ছে বই কি? বাবা, হ্যাঁ, তুমি প্রশান্ত বাবার কাছে কবে যাচ্ছ? এই যাবো যে একটা সমস্যা পড়ে গেছি। কিসের সমস্যা? মানে সম্বন্ধটা কার সঙ্গে? সুধীরের সঙ্গে না প্রশান্তর সঙ্গে? কেন প্রশান্তর সঙ্গে? কি একলা যে সুধীরবাবু এলেন না? দেখুন, আমার বন্ধুর নাম সুধীর হলেও ওর মতি গতি মোটেই ধীর নয়। ডাকলুম এলো না, তাই আমি একাই চলে এলাম। কারণ আপনার সঙ্গে আমার কয়েকটা বিশেষ কথা আছে। বিশেষ কথা? আমার সাথে? হ্যাঁ, আমার বন্ধুর যা স্বভাব, তাতে মনে হয় না ও নিজের মুখে কিছু বলতে পারবে। আপনি কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে আপনি ঠিকই পাচ্ছেন, আর আপনার মনে যদি আমি বুঝে থাকি, তো যে করেই হোক ওকে রাজি করাতে হবে। আর আমি নিজে যদি না পারি তো বাবাকে দিয়ে রাজি করাবো। এখন আপনার মনের কথাটা জানতে পারলে একটু সুবিধা হয়। সুবিধাটা কি হবে শুনি? উনি নিজে মুখ ফুটে কিছু না বললেও তাকে ধরে বেঁধে রাজি করাবেন নাকি? আর দরকার হলে আপনার বাবারও সাহায্য নেবেন, তাই বলতে চাইছেন তো? না না, ঠিক তা নয়, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, বাইরে থেকে সুধীরকে যেরকম হাসি খুশি মনে হয়, মনে মনে ও কিন্তু ভীষণ ডিট্যাচ, কোনো বন্ধনেই জড়াতে চায় না। তাই এইভাবে চেষ্টা করতে হবে। আপনার বন্ধুরা তো ডিটাচ স্বভাব জেনেও আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন? তবে সুধীরও বেশ ভালোভাবে পাশ করেছে। তাছাড়া ম্যানলি চেহারা, কি স্মার্ট। তুমি থামো,
নিজে কাব্য করে বাস্তব বুদ্ধি হারিয়েছে। পাত্র হিসেবে কি করে তুমি সুধীরের নাম করলে? কেন? আমার তো মনে হয় চন্দ্রা সুধীর কি পছন্দ করে বেশি। সে কথা তুমি জোর করে বলতে পারো না। তা বেশি প্রশান্তকেও চন্দ্রা যথেষ্ট পছন্দ। আর তাছাড়া বাপেরও একটি মাত্র ছেলে, মেয়েও নেই, এমনকি শাশুড়িও নেই। এমন ঘরে যে মেয়ে যাবে সে তো সুখেই থাকবে। হ্যাঁ, তা অবশ্য ঠিকই। আর ছেলে হিসেবে প্রশান্ত দেখি রত্ন। তাছাড়া তুমি সুদীপকে ফেলে দিতে পারো না। আমার মনে হয় এ ব্যাপারে চন্দ্রার পছন্দের উপর আমাদের নির্ভর করা উচিত। আমি চাই আপনি আমাদের বাড়িতে আসুন। কি চাই? আপনি না আপনার বন্ধু? সুদীপ তো চাই, আমিও চাই। আপনাদের বাড়ি আর আপনার বন্ধুর বাড়ি এক নাকি? একের চেয়েও বেশি। একটা ব্যাপারে আমি কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আপনি অযোগ্য লোকের হাতে পড়বেন না। আউটওয়ার্ডলি সুদীপকে যাই মনে হোক না কেন, বিশ্বাস করুন ওর মতো মানুষ হয় না। দুধ তা হয় না। বিয়েটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব না। আর তোকে এসব ব্যাপার নিয়ে আমার হয়ে চন্দ্রানীর কাছে অ্যাডভোকেসি করতে কে বলেছিল? হ্যাঁ, তোর ভালোর জন্য যা প্রয়োজন তা করার অধিকার আমার নিশ্চয়ই আছে। তা নিশ্চয়ই আছে, কিন্তু চন্দ্রানীর মতো বড় লোকদের দিয়ে আমাকে অপমান করার অধিকার তোমার নিশ্চয়ই নেই। অপমান? কিসের অপমান? তুই ওকে পছন্দ করিস, ও তোকে পছন্দ করে, এই বিয়েতে বাধাটা কোথায়? বাধা আমার ভাগ্য বন্ধু, আমার ভাগ্য। সারা জন্মাবার সঙ্গে সঙ্গেই বিধাতা আমার মা পুরুষকে আমাকে গলা টিপে একদম রাস্তায় বার করে দিচ্ছে। তুই তো সব জানিস প্রশান্ত। এসব কথা কি তুই কোনোদিন ভুলবি? না, কোনোদিনই ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না যে আমার স্কুল মাস্টার বাবা দিনে রাতে 6টা করে টিউশনি করে আমাদেরই সুখে রাখবার জন্য তিনি নিজেই করলেন চরম অসুখ। দিনের পর দিন বিনা চিকিৎসায় বিনা পরিস্থিতিতে আমি তাকে তিলে তিলে মরে যেতে দিয়েছি। তারপর ব্যাস 1 বছরের মধ্যে মাও গেলেন কেটে। খাওয়ার ব্যবস্থা নেই, পড়াশোনা করার অবস্থা নেই, বন্ধুটো পেটের জ্বালা সহ্য করতে না পেরে কোথায় যে তলিয়ে গেল সারা, আজও তার কোনো হদিশ করতে পারি না। আর তুই বলছিস আমাকে বিয়ে করতে? কেন নতুন এসব কথা তুলছিস? তুই আমাকে বলতে বাধ্য করছিস। তুই জানিস না কেন আমার দাদা অদিত দত্ত আজ মাথা খারাপ হয়ে লুনাটিক অ্যাসাইলামে পড়ে আছে? তুই জানিস না এটা অপরাধ? বড় লোকের মেয়ে মৈত্রেয়ী মিত্রকে ভুল করে ভালোবেসেছিল। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও মৈত্রেয়ী মিত্র আর তার বাবা গরিবের ঘোড়ারও বলে চাবুক মেলে দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুই কি চাস সেই ঘটনা রিপিটেশন হোক? সেই দুর্দান্ত ছেলে আজ এই সুদীপ দত্ত, বুঝলেন ম্যাডাম? ইনফ্যাক্ট বাবা মারা যাওয়ার পর 10 থেকে 12 বছর কদিন যে দুবেলা পেট করে খেতে পেয়েছি সেটা কিন্তু হাতে গুনে বলা যেতে পারে। তবে সবচেয়ে যেটা বেশি খেয়েছি সেটা কি জানেন? বলুন তো কি? সেটা হলো মার। বন্ধুর অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে মানুষের আদিম ক্ষুধার খোরাক হয়ে সমাজের কোন অতল তলে যে তলিয়ে গেল কোনো খোঁজই করতে পারলাম না। গোকুল পাড়ার নামজাদা গুন্ডা, চোর, বদমায়েশ, ওই বয়সেই আমি ওর দলে ফিরেছিলাম। ভিক্ষে ছুতো করে বাড়ি বাড়ি ঘুরে গোকুলকে আমি সব খবর দিতাম আর গোকুল চুরি করত। হ্যাঁ, একবার হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারছি। আপনার কোনো ভুল হচ্ছে না? না না না, এই দিদি একটুর নাম করে বাড়িতে ঢুকে সব সম্মান জেনে গেছে। ঠিক আছে, এই কেটে পাঠিয়েছিল বল। না না, কাকে ঠিক আছে। আর একটি কথা না, তবে ওদের তোকে লাগাবে নিয়ে যাও আর এখানে থাক। আচ্ছা, আপনি আজকে যান, কাল সন্ধ্যের পর দেখা করবেন। নমস্কার। গোকুলি তোকে খবর নিতে পাঠিয়েছিল তো? আমি তো কি আমি হিন্দি সেন্টারে বিয়ে করতে চালা ভিক্ষে করতে গিয়েছিলেন, এবারে চালাটা কিরকম লাগছে? ব্যাপার কি হয়েছে? আমি অদিত দত্ত, এর দাদা। আইটি আপনার একটি পাক্কা চোর হয়েছে। চোর? হ্যাঁ, একটা বাড়ি থেকে 10,000 টাকার গহনা চুরি হয়েছে। আপনার ভাই তার মধ্যে ইনভলভ, ও তার নিটা করেছে। পুলিশ তোকে কি শাস্তি দেবে? তার আগে আমি তোকে আপনি জানেন না, আমার বাবা ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। তবু কার কাছে মাথা হেট করেনি আর তুমি তার ছেলে হয়ে তার মুখ পড়াচ্ছি। বিচারে
গোকুলদের 5 বছর করে জেল হয়ে গেল। আমার বয়স মাত্র 12 বছর। প্রথম অপরাধ, তাই আমার 2 বছরের জন্য জেল পাঠিয়ে দিলে বহরমপুর পোস্টাল রিফর্মেটরি জেলে। কি সর্বনাশ! সুধীরের জেল হয়েছে? সে আমাদের এই রিফর্মেটরি জেলে এসেছে? আগে হ্যাঁ, আপনি এখানে আছেন জেনে আমি চলে এলাম। যদি দাঁড়া কীর্তি ব্যাস, এদিকে শোনো, এই স্লিপটা নিয়ে যাও। আর আজকে যে আসামি ছেলেরা এসছে তার মধ্যে থেকে সুধীর বলে ছেলেটিকে ডেকে নিয়ে এসছে আমার কাছে। আসামিদের মধ্যে সুধীর দাদা বাবু? তার মানে তোমায় বুঝতে হবে না, তুমি তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে এসে না যাও। আশ্চর্য, সুধীরের মতন একটা ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট ছেলে কি করে এরকম হয়ে গেল? আপনি 2 বছর আগে পাড়া ছেড়ে চলে এলেন, তারপরে বাবা মারা গেলেন, আর আমি সংসার চালাতে কলেজে পড়িয়ে 3টে টিউশনি করে সুধীরের দিকে আজ থেকে নজর দিয়ে উঠতে পারেন। এসো সুধীর, এসো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে সুধীর, এসো এসো এসো, আমার কাছে এসো এসো। কাঁদছো কেন? চোখের জলে সবকিছু ধুয়ে যায় না সুধীর। তোমাকে ভালোভাবে প্রমাণ করতে হবে যে অন্যায় তুমি করেছো সেটা সাময়িক, বুঝলি? এই দেখো দাদা বাবু কে এসে গেল। তুই এখানে কি আজকে ভালো আছেন? হ্যাঁ ভালো। চল ভেতরে চল, ঠিক করে দাঁড়া। হ্যাঁ, ভেতরে মামার কাছে চলো। আপনার কাছে আমার একটা আবেদন আছে। সুধীর ভুল করেন তাই বলতে সাহস পাচ্ছি। আপনি দয়া করে একটু দেখবেন যাতে ও সত্যি রিফর্মড হয়। সুধীর আর প্রশান্ত আগে যেমন দুজনে একসঙ্গে থাকতো তেমনি থাকবে, আর ওর সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। আপনি আমাকে বাঁচালেন, ওকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়েছিল। জুভেনাইল ক্রিমিনোলজি নিয়ে এতদিন থিওরিটিক্যাল সাইডটা স্টাডি করেছি, সুধীরকে মানুষ করে তার প্র্যাকটিক্যাল সাইডটা আমি যাচাই করতে চাই। ও আমার একটা চ্যালেঞ্জ, জাস্ট চ্যালেঞ্জ। ওর ভিতর 2 বছর জেল হয়েছে, তো তুই কি করে সুপারিনটেন্ডেন্ট সাহেবের ঘরে থাকিস? আমি আর ওর ছেলে প্রশান্ত কলকাতা একসঙ্গেই পড়া করছি, 24 ঘন্টা ওদের বাড়িতে থাকছি। উনি আমায় দারুণ ভালোবাসে। বেশ তাহলে ভালোবাসা, জেলের আর পুলিশের লোকের আবার ভালোবাসা বলে বেটা। এখন কাল কিছু টাকালি আছে বুঝলি, আর তোর বড় সাহেবের সিগারেটের প্যাকেট থেকে কিছু সিগারেট তাহলে একটু বাহার বেড়াতে যাবো। জেলের বাইরে কি করে যাবি? তুই দেখতে পাবে না। আমিও চল 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 চল। হ্যাঁ বাবু, ঠিক আছে, তাহলে আমি রাত হয়ে যাবে। বাবা ভেতরটা কি আছে আবার দেখে আসি। আমার সঙ্গে ভাগবে না এখানে খতম করে দিয়ে যাবো? তুমি করে যান, আমি তো শুনে যাবো। এই তো মারত কা মাফিক বল। হ্যাঁ আলা সালা পরে তো কুত্তা কামাফিক বেঁচে থাকা বল সেখানে বল। রোটি খা। রোটি ফেলে দিলি? আমি যাবো না, তোকে আসতে যাবো না। আমাকে ছেড়ে দে তুমি। বাবু কোথায়? বাবু বলতে পারেনি তো? না না, সেটা ঠিক জায়গাতেই আছে। আমি বাবুকে তাড়া দিয়ে নিয়েছি মশাই, এবার মতো আমাকে মাফ করুন।
এবার আমার তাহলে মাফ করে দিন। মাপ কি? তুই যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছিস তখন তোর আর ভয় কি? দেখিস তুই মানুষের মতো মানুষ হবি, তুই অনেক বড় হবি। এবার এবার ভালো করে লেখাপড়া করবি তুই। করবো, করবো, এবার থেকে আমি মন দিয়ে লেখা করবো। আপনি যা বলবেন আমি তাই করবো, তাই করবো। সেই থেকে প্রশান্ত কায়া আর আমি তার ছায়া। ছায়া যেমন চোখে দেখা যায় ধরা যায় না, আমিও তেমনি ধরা ছোঁয়ার বাইরে। ছায়ার তো কোনো অস্তিত্বই নেই আপনার। আমারও ঠিক তাই, প্রশান্ত ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। যাক গে ও কথা, ও বেচারাকে এত কষ্ট দিচ্ছেন কেন? মেসমশাই চান বিলেত যাবার আগে ও বিয়েটা করে যান। তা আপনি হ্যাঁ কি না যারা একটা কিছু বলুন। কি হলো? তা আপনি কি চান যে ও বিলেতে কি আপনার কথা ভেবে ভেবে পরীক্ষা ফেল করুক? হ্যাঁ, প্রশান্ত বাবুর সঙ্গে আপনার কোনো কথা হয়নি কি বিষয়? এই বিয়ের ব্যাপারে? আপনার বন্ধুর ধারণা কিন্তু অন্য। না 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 না, ওসব অন্য টন্য কিচ্ছু নয়। ও ধ্যান ধারণা সবই আপনি। তবে জানেন তো যে আমার বন্ধুটির চক্ষু লজ্জা একটু বেশি। তাও যদি সেরকম লজ্জা পায় তাহলে আমি না হয় আপনাদের প্রেমের ব্যাপারে দু একদিন ওর হয়ে একটু প্রক্সিও দিয়ে দেবো। আর আপনি যদি রাজি না হন তাহলে আপনার মুখে কাপড় বেঁধে আপনাকে গায়েবও করে ফেলতে পারি। কিন্তু বিয়েটা ম্যাডাম শেষ পর্যন্ত আপনাকে ওকেই করতে হবে। এই যে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, যা বাবা, বিয়ের আগে কথা ছিল যে প্রশান্ত বিয়েটা করবে আর প্রকৃতিতে প্রেমটা আমি করবো। তো এরকম গোমরা মুখ করে থাকলে কি প্রেম করা যায় নাকি? কি হলো কি? হ্যাঁ, কিছু না, এই একটু ভাবছিলাম। কি ভাবছো? আর বাতাস পাতা কি প্লট? না কেন নতুন প্লট ভাবতে যাবো কেন বলো? 1 মাসে আমার জীবনে যা হলো এই তো একটা দারুণ গল্প। আরে সে তো বিয়ের সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেছে। বরং যদি নাম করতে চাও আমাকে নিয়ে একটা গল্প লেখো। সব জলো জলো, কিছু মনে করো না, যা বলছি সব জলো। যদি বাঁচতে চাও আমাকে ধরো। ওরে সর্বনাশ, তোমায় নিয়ে গল্প লিখবো? তার মানে নায়ক তুমি? নিশ্চয়। তবে তোমার হাতে পড়লে কি হবে জানি না, যদি সামলে নিতে পারো ম্যাডাম তাহলে লেখিকা হিসেবে তোমার কিন্তু নাম হয়ে যাবে। যা কি না? আর নায়িকা? তুমি অবশ্য নায়কের চরিত্রের তুলনায় নায়িকার চরিত্র একটু দুর্বল হয়ে গেল বটে। তবে বাস্তবে আর কোন নায়িকা স্ট্রং বলো? তবে হ্যাঁ, আধুনিক গল্পের রীতি অনুযায়ী তোমার ওই নায়ক নায়িকার মধ্যে যদি কিছু লট ঘট বা পরকীয়া জাতীয় কিছু বাঁধাতে চাও তাহলে কিন্তু খুব সাবধানে বাঁধিও ম্যাডাম। ভীষণ অসভ্য কি? তারপর ওইসব গল্প টল্প পড়ে তোমার এই কর্তাটি নিজের বুকেই আবার না তেতো লাগাতে হয়। হাসছো তো, সাবধানে লট ঘট করার দরকারটা কি দেব বাবা? যা করার খোলাখুলি করবি। একদম ওপেন লাইসেন্স হয়ে গিয়া। এবারে এবারকে বিলেতে পাঠিয়ে তোমার আমাদের 1.5 বছর ধরে একেবারে কোষে পেড়ে। সে প্রেম, সে সুযোগ তো তুমি বিয়ে করার আগে পেয়েছো। এখন আবার একটু থাকছেন তুমি। হায় আল্লাহ, এই বুদ্ধি নিয়ে তোর বউ গল্প লেখে, উপন্যাস লেখে? আরে বাবা, তখন তোমার সঙ্গে প্রেম করলে তুমি যে আমার গলায় বসিয়ে দিচ্ছিলে তার গ্যারান্টি কি ছিল? আর তাছাড়া তুমি এখন লাইসেন্স করলে, তোমার কপালে লাইসেন্স, চিঠিতে লাইসেন্স, এখন তো তোমার সঙ্গে নিশ্চিন্তে প্রেম করবো। কি অসভ্য না! আর তুমি সব বসে বসে সহ্য করছো। বিয়ের পর পুরুষ মানুষের সহ্য শক্তি দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া আমি শুনেছি ওদেশেও মেয়েরা বিয়ের পরই প্রেম করা প্র্যাকটিস করে। শুধু তুই এক কাজ কর, ওকে একটু তালিম দিয়ে নে, আমি ওখানে গিয়ে একটা চুটিয়ে দেবো। তো ভাই প্রশান্ত, ওটি আর করতে যেও না। প্রেম করার ব্যাপারে কিছু মনে করো না। শুনতে তোমার কর্তাটি খুবই আনাড়ি। আর
তুমি ভারী এক্সপার্ট। সে প্রমাণ তো আমি বারে বারে দিয়েছি, তারপরে সব বিদেশি ললনা ফলনা দেখে কোথায় গিয়ে দুম করে মাথা ঘুরে পড়বে, তারপরে চিৎকার করে গাইবে হায় রে ওপারে তুমি রাধে এপারে আমি মাঝখানে সমুদ্র বহে, তারপরে এইসব কাণ্ড বাজিয়ে এই সেকেন্ড হ্যান্ড মাইটিকে আমার গাড়ি চালিয়ে নিয়ে যাবে। আমি কিছু করে নিয়ে কি কাণ্ড দেখো না কি দশটিতে যারা প্রেম করে বেড়ায় হ্যাঁ। তাদের ভাগ্যে কোনো হ্যান্ড জোটে না। দেখবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওহে আমার ফার্স্ট হ্যান্ড, দয়া করে আমার গুজরাটের ব্যাপারে একটু হ্যান্ড লাগাও তো, আমার তো বস্তু যেতে হবে। বাবা যদি সেই কথাটা বলুন না। কি বলবে? ও প্রত্যেক চিঠিতে টাকাটা দিচ্ছে তোমায় পাঠিয়ে দেওয়ার জন্য। পাসপোর্ট তো তোমার হয়েই আছে, যাওয়ার ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দিচ্ছি। সে তো আপনি দেবেনই মেসোমশাই, সে আমি জানি, কিন্তু প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে বিলেত না গেলে কি ভালো ডাক্তার হওয়া যায় না? তা হয়তো যায়, কিন্তু বিলেতের একটা ডিগ্রি থাকলে প্র্যাকটিসটা তাড়াতাড়ি জমে। প্র্যাকটিসের দিকে নজরে নেই জানেন বাবা, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। ওকে দিন বিলেত পাচ্ছি, কোনো কথা শুনবেন না। থাক, আর গার্জেনই করতে হবে না। আচ্ছা বলুন তো মেসোমশাই, গার্জেনরা প্র্যাকটিস করবো? প্র্যাকটিস করা মানে তো কিছু পয়সা জমানো। তো কে আছে আমার টাকার মধ্যে? আছে এক গাদা, আর সে তো আপনি সবই জানেন। এরকম মরবিড উত্তর আমি তোমার কাছে আশা করিনি সুধীর। ব্যর্থতার যন্ত্রণা নিয়ে বসে না থেকে আমি চাই মাথা উঁচু করে তুমি এগিয়ে যাও। ব্যর্থতার যন্ত্রণা টের পেতে দিলেন কোথায়? কথাটা তা নয় মেসোমশাই, আপনার হার্টের যেরকম কন্ডিশন, তাতে আপনাকে এভাবে একলা ফেলে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন? বাবাকে আমি দেখবো। মেসোমশাইকে দেখবে তুমি? তোমায় যে রেখেছে ঠিক নেই। যেমন মেসোমশাই প্রশান্ত আমাকে ডেপুট করে গেছে ওকে দেখাচ্ছেন, উনি আপনাকে দেখবেন। হ্যাঁ, আর এখন বিলেতে বসে বসে নাকামি করে চিঠি লেখা হচ্ছে। না না মেসোমশাই, ওসব আপনি মন থেকে ঝেড়ে ফেলুন তো। আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না, এই পরিষ্কার কথা। পাগল। বাবু দুধটা খেয়ে নি। দাদাবাবু আর বৌমা তো এখনো ফিরলো না। আমায় বলে গেছে একটু রাত হবে, কাছেই যেন কোথায় যাবে। রাত 11টা বেজে গেল, তাই তো ভাবনা হোক। না না না, সুধীর যখন সঙ্গে আছে তখন ভাবনার কিচ্ছু নেই। একটা অসুবিধে হয়েছে, তবে সেটুকু কাটিয়ে উঠবার মতন বুদ্ধি ওর আছে, আর ওসব নিয়ে দুর্ভাবনার কিচ্ছু নেই। তুই এক কাজ কর, ওদের খাবারটা না ভালো করে ঢেকে রেখে দিয়ে তুই খেয়ে নে। না বাবু, আর একটু দেখ। না, গাড়ির এরকম করাবার টিকিটটা আমার জানা নেই। হ্যাঁ মশাই, আপনাদের এখানে কাছাকাছি কোথাও গ্যারেজ নেই? না এখানে নেই, আছে অনেক দূরে। এখান থেকে এখন তো মিস্ত্রিকে ডেকে আনা যাবে না। কোনো বাস স্টপ? বাস স্টপ কাছেই আছে, কিন্তু লাস্ট বাস তো ছেড়ে দিয়েছে রাত 8টায়। কি হবে? হবে হবে, অত ভাবছো কেন? দাঁড়াও না, একটা কিছু করতে হবে। আচ্ছা মানে ওই কাছাকাছি থাকবার কোনো জায়গা, মানে বাংলো টাংলো? হ্যাঁ আছে, দূরে ডাক বাংলো আছে, ওখানে তো আপনি দেখতে পারেন। আচ্ছা, তাহলে তাহলে চলো সেখানে যাওয়া যায়। কিন্তু গাড়িটা কি হবে? না না, গাড়ির জন্য আপনারা চিন্তা করবেন না, আমরা রাস্তায় লোক শুয়ে রাখবো। খুব ভোরবেলা মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবো। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা রাখ। হ্যাঁ বাবা, এই একখানা ঘড়ি সত্যি খালি আছে? হ্যাঁ একখানা ঘড়ি খালি আছে। কোথায় কি? এখানে গাছ কাটাতে হবে। আরে এইসব ভেতরে এসে দাঁড়িয়ে রয়েছে কেন? বাবু আপনি খাওয়া দাওয়া কিছু যাও। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি যাও না। বাস্কেটের মধ্যে কফি আর স্যান্ডউইচ রয়েছে, এই খেয়ে আজকে রাত্রে কোনো রকম কাটিয়ে দাও, কি আর করা যাবে। এই তো বাবা সব ফেলে দিচ্ছিলে, কথায় বলে যেটি রাখবে সেইটি কাজে লাগবে। এই যে আমাকে তুমি সঙ্গে রেখেছো, দেখবে একদিন তোমার কত বড় উপকারে লাগে। না মহারানী, খাও। হ্যাঁ দেখা না, ভালো লাগছে না। কেন ভয় করছে? না, ভয় করবে কেন? বাড়িতে কিন্তু খুব ভাবছে জানো। আমি যখন সঙ্গে আছি তখন মেসোমশাই কিছুই ভাববেন না। যাক, মহারানী শয্যা তো প্রস্তুত, এখন সমস্যা হলো এই বান্দাকে নিয়ে। তুমি সরস কেন? তুমি খাটে শোবে, আমি মাটিতে শোবো। মাথা খারাপ নাকি? মহারানী নেবেন ভূমিশয্যা আর বান্দা শোবে খাটে। এই খবরটি বিলেতে গেলে পরে ওইখান থেকে একটু বসাতে শিখিয়ে দিয়ে যাবে। না শুয়ে পড়ো। আরে শো।
ঘুরে আয়। হয়েছে এখনো? খাবারের চার্টটা রিজিডলি ফলো করবেন, হ্যাঁ, আর ওষুধগুলো রিপিট করবেন। ওকে কেবিনে নিয়ে যান। ওকে ডক্টর, Yes. বাড়ির ফোন বললেন খুব আসছেন। সুধীর, আমি চন্দ্রানী বলছি। বাবা হঠাৎ অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেছে। তুমি সুধীর একবার ডক্টর বোসকে সঙ্গে করে নিয়ে এসো। ডক্টর বোসকে ফোন করো, অনেকক্ষণ। আমায় কিছু বলবেন? হ্যাঁ, শেষ কাজ তৈরি করো। শুনুন, আপনি এখন বেশি কথা বলবেন না। এই এই আমার শেষ কথা। আমি আমি চললুম। তুমি তোমার তুমি আমার শেষ কাজ করবে। হ্যাঁ, আর প্রশান্তকে এখন খবর পাঠিয়ে তার লেখাপড়ার যেন ক্ষতি করো না। ঠিক আছে, ঠিক আছে, সব হবে কোন। আপনি একটু চুপ করুন তো। আর আর আমি সময় পাবো না। আমি আমি চললুম। আর যত তাড়াতাড়ি পারো প্রশান্ত কাজে যাবে। আর আর কথা চন্দ্রানী,
দাদা, কে? আমি সুধীর। সুধীর? আমি তোমার ছোট ভাই, আমি চিনতে পারছি না। Oh, that's a poor unfortunate old schoolmaster, huh? জীবন খালি ভুলই করে গেল। তোর নামটা হওয়া উচিত ছিল অসিত, আর আমার নামটা হওয়া উচিত ছিল গর্দব। জানলে, সক্রেটিস, শোপেনহাওয়ার, কান্ট, হিগেল, এদের সে বই পড়ল। এরা কিন্তু ওই বৃহস্পতির কঠোপনিষদের বাইরে কিছু বলে যেতে পারেনি, কিছু না। এই আমাকে দেখ না, আজীবন দর্শন পড়বে, কি পেলাম? হ্যাঁ, কি পেলাম? কিছু না, কিছু না। বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, কিচ্ছু না। বয়সের কাছে কিচ্ছু না, সব অর্থ। অর্থ থাকলেই সব, অর্থ না থাকলেই আমার। যা অবস্থা হয়ে গেছে তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা? ভারতীয় দর্শন বলেছে যে পৃথিবীর যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, অতীত, বর্তমান, ভবিষ্যতের চিন্তার হাত থেকে মানুষের কোন রকম নিস্তার নেই। আমার তো বর্তমানও নেই, ভবিষ্যৎও নেই, আর অতীতটা কোথায় অন্ধকারে মিলে গেল। তা কেউ যদি তোমার ভালোবাসার মর্যাদা না রেখে থাকে, তা যদি তোমার দোষ কি? কেন তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ? ছোট হয়ে আছি, সত্যি কথাটা কেউ বিশ্বাস করতো না। আমার সম্বন্ধে যা শুনেছিস সব ভুল, সব ভুল। আমার কথা কেউ শুনতেই না। দেখছিস না, ওই পাড়ার লোকগুলো বলতো, হ্যাঁ গরিবের আবার ঘোড়ারও। আর পাড়ার ছেলেগুলো আমার গায়ে ঢিল মারতো আর বলতো, এ পাগলা বিয়ে করবি? হ্যাঁ, এ পাগলা বিয়ে করবি? হ্যাঁ, এ পাগলা বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ। দেখে ওসব কথা বাদ দাও। সত্যি কথাটা কি বলছিলে? তুমি কি বলতে চাইছো বলো তো? বলো না, আমাকে বলো না। অনেকবার অবশ্য মনে হয়েছে তোকে বলবো, কিন্তু কোথায় একটা সংকোচ এসে বারে বারে বাধার সৃষ্টি করতো। কিন্তু আমি তো তোর কাছে আর ছোট হয়ে থাকতে পারবো না। না না, লুকিয়ে সুধীর, আমি আমি বোকা হতে পারি, বাট আই এম নট দ্যাট ফুল যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। আই ওয়াজ নেভার দ্যাট ফুল। মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট। যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে তাকে তাকে চুপ মারতে, যেমন আমাকে। Apart from such instances of innate inversion, it is probable that every normal human being is in some degree liable to perversion under unfavorable circumstances. তাহলে তার মানে তাহলে কি আমরা সবাই পারমানেন্ট? হ্যাঁ, ম্যাকডুগেলের থিওরি অনুযায়ী আমরা প্রত্যেকটি মানুষ টু সাম এক্সটেন্ট পারভার্টেড এবং অ্যাবনর্মাল। আচ্ছা অদিতা, আচ্ছা আমি যদি কোনো দোষ করি তাহলে সেটা তো অন্যায় হবে না? হ্যাঁ, অবশ্য ফ্রয়েডিয়ান থিওরি বলছে যে মানুষ যখন কোনো অন্যায় করে বা অপরাধ করে তখন তার অজান্তে তার অবচেতন মনটা কাজ করে। তখন মানুষ তার মনের উপর কন্ট্রোলটা অ্যাবসলিউটলি হারিয়ে ফেলে। কিন্তু কেন এমন হয় আদিত্যা, বলুন না। এটাকে রিবেলিয়ান ইনস্টিংক্ট বলা যেতে পারে। ধরো যদি কোনো মানুষকে শিশু বয়স থেকে প্রত্যেক কাজে বাধা দেওয়া হয়, আঘাত করা হয়, তখন তার মনের মধ্যে একটা বিদ্রোহের ভাব হয়। তখন সে ওই সমস্ত
ওই নানা রকম খারাপ কাজ করতে চায়, অন্যায় কাজ করতে চায়। আর একটু বুঝিয়ে বলুন না। ডক্টর ফ্রিঙ্ক এক জায়গায় বলেছেন যে একটি ছেলেকে সিগারেট খাওয়ার জন্য তার বাবা এমন মার মেরেছিল যে তারপর থেকে ছেলেটি কোনো জায়গায় ওই নো স্মোকিং বোর্ড দেখলে পরে সেখানে আগে গিয়ে সিগারেট। তাহলে এর থেকে আমরা কি পাচ্ছি? যে ওই বাধা বা আঘাত পাওয়ার জন্য ছেলেটির অজান্তে তার অবচেতন মন কাজ করেছে, তার মনের উপর কন্ট্রোল সে একেবারে হারিয়ে ফেলেছে। কি হলো? আমার পিঠে যেন মনে হচ্ছে কি ঢুকেছে, একটু দেখুন না। তোমার জামার জিপটা খুলে গেছে, আমার মনে হয় নবটা কোনো রকম টিকল করছে। লাগিয়ে দিন না। কেন? আমি তো ভালোবাসি। বাপি, আমি কিন্তু কিচ্ছু করিনি, বিশেষ করে আমি কিচ্ছু করিনি। আমাকে না একাতে মৈত্রেয়ী, তুমি এসব কি বলছো? কি যা সত্যি তাই বলছি। না না না, চমৎকার। এই আপনি কি বলছেন? এই তোমার শিক্ষা দীক্ষা? আপনি বিশ্বাস করুন যে আমি মৈত্রেয়ীকে ছোট বোনের মতো ভালোবাসি। আই সে শাট আপ। কি আশ্চর্য! তোমার ভালো মানুষের মুখোশের আড়ালে এই নোংরা মনটাকে তুমি এতদিন ঢেকে রেখেছিলে। তুমি যে এতখানি নীচ কিছু আমি কল্পনাও করতে পারিনি। গেট আউট, আই সে গেট আউট। আপনি এ কথা বিশ্বাস করতে পারছেন? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, গরিবের ঘোড়ারও। হ্যাঁ, এইভাবে মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে চাবুক খেয়ে চোরের মতো আমাকে চলে আসতে হলো। সুদীপ, তুমি এসব কথা আমাকে আগে বলনি কেন? কেন বলনি বলো? সবার কাছে তুমি ছোট হয়ে আছো। কি জানি, ওই লজ্জা আর আত্মগ্লানিতে আমার সব রকম গরিমান হয়ে গেল। সব চারিদিকে কিরকম অন্ধকার দেখতে লাগলাম, সব ধোঁয়া 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 হয়ে গেল। ঠিক আছে, শোনো, সামনের সোমবারে আমি লন্ডন যাচ্ছি এমআরসিওজি পড়তে। লন্ডন যাচ্ছিস? যা যা যা, খুব ভালো, খুব বড় ডাক্তার হয়েছিল। হ্যাঁ, শোন, বিলের থেকে একটা দামি চাবুক কিনে আনতে পারিস? অনেক টাকা রোজগার করে ওই ওই মৈত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারবি যে আমি অদিত দত্তের ভাই, চাবুক কেনার পয়সা আমাদের আছে। হ্যাঁ, পারবি? পারবি না? বল না, পারবি না বলতে? হ্যাঁ, পারবি না? পারবি? তোমাদের অপমানের প্রতিশোধ আমাকে সুদে আসলে আদায় করতে হবে। হ্যাঁ, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছিস? তুই পারবি? হ্যাঁ, পারবি? পারবি? পারতে আমাকে হবেই, কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। হ্যাঁ, যেসব ঘটনা ঘটে গেছে ওসব আজে বাজে চিন্তা মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। বলো পারবে? বলো পারবে? হ্যাঁ, কিন্তু কিন্তু আমার সেই অতীতটা, হ্যাঁ, ওটা 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 নিয়ে হবে। হ্যাঁ, আবার এসব বাজে চিন্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুধীর, আমি চেষ্টা করবো, বুঝলি? ওই দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাবো জানি না। শোনো,
খবর নিয়ে ফেল করতে লাগলাম। সুধীর বলতো ওকে নিয়ে একটা গল্প লিখতে। শুধু ওকে নিয়ে নয়, আমাদের নিয়ে একটা উপন্যাস শুরু করেছে। নাম দিয়েছি আমি, সে ও সখা। তোমরা তো পরশু ফিরছ, তারপর আবার শুরু করব। জানি না শেষ পরিণতি কি হবে, দেখা যাক। স্যার, নার্সিং হোম ওপেনিং এ তো 1 উইক বাকি, এখনো ইনভিটেশন কার্ডগুলো এলো না। সরি, আমি বলতে ভুলেই গিয়েছিলাম। ইনভিটেশন কার্ড তো এসে গেছে। আর এই ওপেনিং এ আমরা আমাদের সিলেক্টেড ফিউ ডাক্তার বন্ধু ছাড়া আর বিশেষ কাউকে বলতে পারছি না। আমি একটা লিস্ট বানিয়ে রেখেছি, আপনি এই লিস্ট থেকে কার্ডগুলো ডিসপ্যাচ করে দেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। পেমেন্ট লিস্টগুলো যদি একবার দেখতেন স্যার। ওগুলো তো এখন দেখে লাভ নেই, আপনি বরং একটা কাজ করুন, সকলকে জানিয়ে দিন যে পেমেন্ট নার্সিং হোম ওপেনিং এর 1 সপ্তাহ পরে হবে। প্লিজ। নমস্তে। অ্যাঞ্জেলা কি হসপিটাল ওয়ার্ডিং ক্লিনার? ও তুমি যত আমি গাল ভরা নাম দাও, আসলে তিনি একটি ম্যাথরা। শেষে দিলের দিয়ে তোমার ভাবছে একটা ম্যাথ রানি জুটলো। তুমি রানী তো বটে। আর তোমার নামটা কি? চন্দ্রাণী। খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম, সংস্কৃত উচ্চারণ করো চন্দ্রাণী। চন্দ্রাণী বলতে গেলে আটকে যেতে পারে, মোটেই না। আর কিরকম স্মুথ নাম, ম্যাথরা। আর অ্যাঞ্জেলাকে দেখতে না জাস্ট লাইক অ্যান এঞ্জেল। কি যৌবন! কি যৌবন! আচ্ছা চলো, ভালো দেখতে কিন্তু চলো, প্রশান্ত এসো। বাইরে ফার্নিচার গুলো এসেছে, মেজর পোর্শন অফ দ্য লট এসে গেছে, আর গুলো 2 দিনের মধ্যে এসে পড়বে। প্রশান্ত, আচ্ছা তুই বলতো সেই আমাদের সেই নমস্কার। পরিচয় করে দিই। চন্দ্রাণী, ইনি হলেন আমাদের নার্সিং হোমের নিউলি অ্যাপয়েন্টেড সেক্রেটারি মিস শ্রীলেখা চ্যাটার্জি, মালকিন। আপনি বসুন, দাঁড়ালেন কেন? আপনি আমাকে তুমি বলবেন। আপনাকে কিন্তু আমি চিনি, মানে অনেকবার দেখেছি। আমাদের কোথায় হলো তো? ইউনিভার্সিটিতে। আপনি আমার 2 বছর সিনিয়র ছিলেন, আর তখন আপনার অলরেডি 2খানা উপন্যাস বেরিয়ে গেছে, সেই জন্য লেখিকা হিসেবে বিশেষ করে চিন্তা। তাই নাকি? স্যার, আমি এখন যেতে পারি? অ্যাপ্লিকেশনে তো আরো অনেক কোয়ালিফাইড নিয়েছিল, তা হঠাৎ একে পছন্দ হলো কেন? কারণ এই পোস্টে চেহারার চটকটাই হচ্ছে সব থেকে বড় কোয়ালিফিকেশন। আর তাছাড়া হি ইজ হাইলি রেকমেন্ডেড বাই ডক্টর দাস সুধীর। আহা, তার চেহারার চটক তোমার দরকার থাকতে পারে, ওর কি দরকার শুনি? তাহলে তোমাকে গোপন বাসনাটা বলিয়ে ফেলি। এখন কথা হচ্ছে, এই মিস চ্যাটার্জি যদি তার রূপের চটক দিয়ে আমার মন ঘোরাতে পারে, তাহলে তো হয়েই গেল, আমার একটা ফিল্ডে হলো। বাঁচা যায়। বাঁচা যায়। আর যদি ডক্টর প্রশান্ত রায়ের মুন্ডুটি ঘোরাতে পারে, তাহলে তো আমি তোমাকে নিয়ে কাটবো। শুনুন শুনুন, আমার মুন্ডু ঘোরাবার চেষ্টা করবেন না, ও মুন্ডু অনেক ভালো কাজে লাগে। আপনি ওকে নিয়ে সোজা কেটে পড়তে পারেন, তোকে আটকাচ্ছে এটাকে। আমার ভাগ্য ভাই, আমার ভাগ্য। তাহলে আমার ভাগ্যে সব নীলিগুলো কেটে পড়ছে। হ্যাঁ, এই চন্দ্রাণী মেঘরানী সব কেটে পড়ছে। তাই একবার চেষ্টা করে দেখছি যে কোন ডব্লিউটা আমার ভাগ্যে ঠিক, ওম্যান অর ওয়াইন। হাসছো কি? হাসবার কি হবে? আসুন স্যার। বাহ, নার্সিং হোম। প্রশান্ত, তোমাদের নার্সিং হোমের নামটি বড় খাসা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জানো সুধীর, ওর গ্রেভে শুধু 2টি অক্ষর লেখা আছে, FN। তার মানে উনি কোনো প্রচার করতে চাননি, ছেড়ে ছেড়ে নিঃস্বার্থ সেবা করতে। তোমাদের আদর্শ যেন তাই হয়। দেখো মৈত্র, ওসব গাল ভরা কথা শুনতেও ভালো, বলতেও ভালো, বাস্তবে ওসবের কোনো মূল্য নেই। না স্যার, আদর্শ যে একেবারে নেই এই কথা বলা চলে না। অর্থ করি বিদ্যা শিখেছি, অর্থ উপার্জন তো করতেই হবে স্যার। আপনাদের অ্যাপারেটাস এন্ড অ্যারেঞ্জমেন্ট বেশ আপ টু ডেট। দেখে মনে হচ্ছে আপনাদের নার্সিং হোম দুদিনেই জমে যাবে। সেটা ডিপেন্ড করছে আপনাদের কোঅপারেশনের উপরে। সারেরা যদি একটু আমাদের, তার প্রমাণ তো অলরেডি পেয়েছে। তোমাদের ফর্মাল ওপেনিং এর আগে আমি আর ডক্টর মৈত্র 4-5 জন ক্লায়েন্ট পাঠিয়েছি তো। তো বলছিলাম কি যে আমাদের কমিশনদের কি হবে? থ্যাংক ইউ স্যার, আপনাদের এরকম সাপোর্ট যেন সবসময় পাই স্যার। পাবে হে পাবে।
ভালো কথা বাসু, চলো আমরা আবার পেশেন্টের দিকে চলো। আমি মিসেস সাক্সেনাকে ডেকে আসি। ডক্টর মঞ্চকে সঙ্গে নিয়ে যান। মিস্টার জি ওয়েলকাম। বুঝলে ডাক্তার প্রশান্ত, রথও দেখা হবে, গলাও ব্যথা হবে। মৈত্রী, অনেক লাশ। এই শোনো, একটু তাড়াতাড়ি এসো কিন্তু আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। সে কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখতে গেলে তো আমরা সবাই মিলে ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড বোধ করবো। চলো। তা কি হয় মিসেস বোস, মেটার্নিটি সেকশনটা হচ্ছে আমাদের স্পেশালিটি। আপনাকে যদি ওই মেটার্নিটি ওয়ার্ডে নিয়ে যেতে না পারি আমাদের খুব খারাপ লাগবে। আমার প্রেজেন্স যদি আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়, আমি না হয় থেকেও যেতে পারি। Not only important, আপনার darling presence will be a special attraction. তাই না? শুধু হ্যাঁ, এখন দয়া করে তোমার স্পেশাল অ্যাট্রাকশন একটু ডাইভার্ট করো তো। সরি ম্যাডাম, সরি 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 ভেরি সরি। আসুন মিসেস রাস্তা, আপনাকে আমি মেটার্নিটি ওয়ার্ড দেখছেন। আচ্ছা, তোমার কি মান অপমান জ্ঞান নেই? না, গায়ে তোমার কিসের সামনে? ওয়ান্ডার। শোনো, মিসেস বাসু তো তোমাদের থেকে সম্মানে বড়, সেটা তো খেয়াল রাখা উচিত। কিছু সম্মানে বড়, তাতে কোনো অসুবিধা হয় না, তাই না? তেsto না মহিলা আমাকে চান্স দিয়ে দেখুক না, আমি ওকে মাস খানেকের মধ্যে নার্সিংহোমে ভর্তি হতে বাধ্য করবো। অ্যাটলিস্ট আমাদের মাস্টারমশাই ডাক্তার বাসুর মুখে চেষ্টা করে দেখা উচিত। থাক থাক, ঢের হয়েছে। মাস্টারমশাই স্ত্রী সম্বন্ধে যা সব রিমার্ক করছো তোমরা, ওকে আর মাস্টারমশাই বলে দেবো। রিমার্ক কি আর সাদে করছে ম্যাডাম? ডক্টর বাসু হার্ট স্পেশালিস্ট হয়ে নিয়ে আর নারী পুরুষের হৃদয় চুষে বেড়াচ্ছেন, কেবল নিজের জ্ঞান নিয়ে হৃদয় ছাড়া। কিরকম? ওই রকম ভদ্রলোক যদি নিজের স্ত্রীর হৃদয় খবরটুকু রাখতেন, তাহলে অতল রহস্যের মধ্যে পড়ে হাবুডুবু উঠতেন। তার কাছ থেকে হৃদয়ের খবর তুমি পেলে কি করে শুনি? নিজের স্ত্রী নেই বলে তাই ভাবছি ঘর থেকে পরস্ত্রীদের কাছ থেকে দূরেই চলে যাবো। প্রশান্ত, আমি সেই পার্ক থেকে ফ্ল্যাটটার পজিশন পেয়ে গেছি ভাই, ভাবছি কালই চলে যাবো। এত বড় বাড়িতে তোমার অসুবিধা কি শুনি? তুমি বুঝছো না ম্যাডাম, এক জায়গায় দুজন ডাক্তার থাকলে ভালো কথা জমে, আর এখন থেকে তোমার স্বামীর সঙ্গে আমার একবারে রিয়েল কম্পিটিশন। কম্পিটিশন না চাই, কিন্তু মেয়েদের দিক থেকে চাইল্ড স্পেশালিস্ট হয়ে গেছে, সুতরাং আমার সাথে কম্পিটিশনটা কোথায়? এখন এটা যদি শিফট করতে হয় তো সামনের রোববার যায়। কেন? কাল তো রতিন খাসনবিসের বাড়িতে ডিনারের নেমন্তন্ন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কন্ডিশনে তুমি শিফট করতে পারবে, আমার বাড়িতে দুবেলা তোমায় খেতে হবে। যোগ মহারানী, আমাকে একটু দিন না। ও উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।